বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা সরকারি মহিলা কলেজের 2020-21 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রীরা ভর্তি হয়েছে, পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ মজিবুল হায়দার চৌধুরী তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে তোমরা তোমাদের নিজ নিজ অবস্থান থেকে সবার কৃতিত্ব দেখিয়ে আজকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে ভর্তি হতে পেরেছ, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা যে কোনো ব্যাপারে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করি, এরপরে আমরা পিতামাতার প্রতি আমাদের শুকরিয়া এবং সম্মান জ্ঞাপন করি। আমাদের পিতামাতার চাইতেও আরও একজন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র প্রকাশ করার জন্য, বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য আজীবন কারাগারে থেকেছেন। আমরা ওনার এই জন্ম শতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে ওনার স্নেহাধন্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করছি। এবং আজকে এই যে আমরা যে অনলাইন ক্লাস নিচ্ছি, এই ধারাবাহিকতায় যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে ওয়াজেদ জয়। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশকে একটা ডিজিটাল অবস্থান নিয়ে আসার জন্য। সাথে সাথে আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ একটা আরো ভবিষ্যতে সমৃদ্ধশীল বাংলাদেশে অবস্থান করবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ জামাল নাসির স্যারকে। তোমরা জেনে খুশি হবে এবং আমি মনে করি তোমরা এটি সব জায়গায় গর্ব করবে। তোমরা এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ যে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামাল নাসির 2019 সনের চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আমি মনে করি এটা তোমাদের গর্বের একটা বিষয়, কারণ তোমরা ওনার মতো একজন মহৎ ব্যক্তিকে এই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় হিসেবে পাবে। সাথে সাথে আরো একটি ছোট বিষয় আছে, তোমরা বিজ্ঞানের ছাত্রী হিসাবে এটা গর্ব করতে পারবে। 2019 সালে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আমি তোমাদের ফিজিক্সের বিভাগীয় প্রধান ডক্টর মজিবুল হায়দার চৌধুরী স্যার শ্রেষ্ঠ হয়েছি, এটাও তোমাদের একটা গর্বের বিষয়। সাথে সাথে কুমিল্লা সরকারি মহিলা কলেজে ভর্তি হয়ে তোমরা গর্ব করে বলতে পারবে যে এখানে কয়েকজন পিএইচডি হোল্ডার আছে, ডক্টরেট আছে, যেটা সাধারণত তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখনই দেখতে পাবে। কিন্তু তোমরা তো সৌভাগ্যবান যে তোমরা ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় কয়েকজন ডক্টরেট পাবে এখানে। বিশেষ করে বাংলাতে আমাদের একজন ডক্টর স্যার আছেন, ডক্টর আবু হেনা এম আব্দুল আওয়াল, উনি প্রফেসর। ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে ডক্টর মোহাম্মদুল্লাহ মজুমদার আছেন। তারপরে অর্থনীতি বিভাগে আছেন ডক্টর শাহনাজ বেগম। ফিজিক্সে আমি ডক্টর মজিবুল হায়দার চৌধুরী এবং রসায়নে আছেন ডক্টর ফারুক আহমেদ। অতএব তোমরা সরকারি মহিলা কলেজে ভর্তি হয়ে যে মোটামুটি ভালো একটা যোগ্যতা অর্জন করেছ এবং বিভিন্ন জায়গায় উচ্চস্বরে বলতে পারবে যে এমন একটি কলেজে তোমরা ভর্তি হয়েছ যিনি প্রতিষ্ঠান প্রধান হচ্ছে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং এখানে অনেক পিএইচডি হোল্ডার আছেন। সাথে সাথে আমাদের যে সমস্ত স্যাররা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের প্রত্যেক স্যার খুবই অ্যাক্টিভ এবং কর্মঠ, খুব ভালো শিক্ষক। তোমাদের মনে একটা কথা আসে হয়তোবা যে ভিক্টোরিয়া কলেজ অথবা কুমিল্লা কলেজ মহিলা কলেজের শিক্ষক নিয়ে তোমাদের পার্থক্য, অ্যাকচুয়ালি এখানে পার্থক্যের কোনো বিষয় নেই। কারণ আমি যেমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে একটানা 12 বছর ছিলাম, 98 থেকে 2008-10 পর্যন্ত আমি একটানা ছিলাম। এরপরে প্রমোশনজনিত কারণে আবার আমাকে সরকারি মহিলা কলেজে আসতে হয়েছে। একইভাবে কেউ হয়তো সরকারি কলেজ যাবে, ভিক্টোরিয়া কলেজে আসবে। অতএব এখানে শিক্ষক দিয়ে তোমরা তোমাদেরকে মন ছোট বড় কোনো কারণ নেই, অর্থাৎ ঘুরে ফিরে আমরা কেউ কখনো ভিক্টোরিয়াতে যাব, কেউ সরকারি মহিলাতে আসবো, কেউ সরকারি কলেজে যাব।
অতএব এটা নিয়ে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই যে আমি ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে পারলাম না, সেখানে ভালো শিক্ষক আছে, সরকারি মহিলা কলেজের শিক্ষক ভালো নেই। এটা তোমাদের ভুল ধারণা। কারণ এখানেই আমরাই ঘুরে ফিরে একবার কেউ সরকারি মহিলা কলেজে যাই, কেউ ভিক্টোরিয়াতে আসি, কেউ সরকারি কলেজে আসি। অতএব এটা নিয়ে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। সবসময় মন বড় রাখবে যে তোমরা, সবচেয়ে বড় কথা হলো যে কুমিল্লা শহরের স্বনামধন্য একটা কলেজ, সরকারি মহিলা কলেজে তোমরা ভর্তি হতে পেরেছ। এই জন্য রব্বুল আলামিনের কাছে তোমরা শুকরানা আদায় করবে। এবং আমরা এই সরকারি মহিলা কলেজে তোমাদের অবস্থানকে আমরা সবসময় সুন্দরভাবে দেখতে চাচ্ছি, এবং তোমাদের অবস্থানের কারণে আমাদের এই কলেজটা সবসময় সুন্দর মুখরিত থাকবে এবং সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন বজায় থাকবে, সেটা আমরা প্রত্যাশা করব। যাই হোক, আজকে আমরা দেশের এক মহামারীর সময়ে তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি। আশা ছিল যে আমরা ফেস টু ফেস ক্লাস নেব, কিন্তু দুর্ভাগ্যের কারণে যেহেতু মহামারী, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। ভবিষ্যতে যদি যখন পরিবেশ স্বাভাবিক হবে তখন আমরা স্বাভাবিকভাবে আবার ক্লাসে ফিরে যাব। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হলো ফিজিক্সের আমরা দ্বিতীয় অধ্যায় করাবো। আমি আগেই বলছি, আমার পরিচয় হলো যে আমি ডক্টর মোহাম্মদ মজিবুল হায়দার চৌধুরী। আমি নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেছি এবং আমার থিসিসটা রিভিউ হয়েছে জার্মান এবং বাংলাদেশ কম্বিনেশনে। আর আমি বর্তমান সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি মহিলা কলেজ। আর এর আগে আমি যখন লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, ভিক্টোরিয়া কলেজে ছিলাম। এর আগে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, যেটা ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেখানে ছিলাম। এরপরে বিসিএস করেই আমি মূলত এই সরকারি চাকরির দিকে চলে আসি। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা শুরু করব সেটা হলো আমাদের অধ্যায় 2, পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়। আমরা চেষ্টা করব যে, যদিও আমরা ফেস টু ফেস কাউকে দেখতে পাচ্ছি না, আশা করি যে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি তোমরা বুঝবে। আমি সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। একটু মনোযোগ দিলে সব কথা বুঝতে পারবে। আমরা প্রথম আমাদের যে কথাটা আসলো, অধ্যায় 2 প্রথম পত্রে, ভেক্টর রাশি ও স্কেলার রাশি বলতে কি বুঝো, ভেক্টরের প্রকাশ ব্যাখ্যা করো। আমরা একটু বোর্ডের মাধ্যমে যাব। সেটা হলো যে, আমরা ভেক্টর রাশি বলতে বুঝি যে সমস্ত রাশির পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। যেমন ধরি, এই একটা রেখা আছে, একটা সরল রেখা, আর এই একটা সরল রেখা। দুইটা জিনিস আমি আঁকলাম, ধরলাম এই রেখার নাম হলো এ বি, আর নিচের রেখার নাম দিলাম আমি এ বি। এখন পার্থক্যটা হলো, এ বি মানে হচ্ছে এখানে একটা মান আছে, তার কোনো দিক নেই। আর নিচের এ বির মধ্যে একটা অ্যারো দ্বারা তার দিক বোঝানো হয়েছে। তাহলে আমরা এখান থেকে যে কথাটা পেলাম, নিচেরটাতে একটা মান আছে, দিকও আছে, আর উপরটাতে শুধু কি আছে, মান আছে। অতএব আমরা রাশি বলতে এই কথা বুঝি, যা কিছু পরিমাপ করা হয় তাকে বলা হয় রাশি। তাহলে আমার এখানে এ বি একটা রাশি। এখন এই রাশিকে আমরা দুইটা ভাগ করি। একটা হলো ভেক্টর রাশি, একটাকে আমরা বলি ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। আরেকটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি কোনটা, অর্থাৎ যার মান এবং দিক থাকবে। তাহলে আমরা বারবার বলছিলাম যে যার কি থাকবে, মান এবং দিক। অর্থাৎ যার মান ও দিক থাকবে তাকে আমরা বলবো কি, ভেক্টর রাশি। এই দুইটা জিনিস তার থাকবে তাকে বলবো ভেক্টর রাশি। যেমন যদি আমরা একটা উদাহরণস্বরূপ বুঝতে, একটা মানুষ আর একটা পাগল। মানুষ মানে কি, তার মানও আছে, দিকও আছে। মান বলতে আমরা এখানে সম্মান বুঝাচ্ছি না, মান বলতে বুঝি ওই মানুষটার দৈর্ঘ্য কত, উচ্চতা কত, এটা হচ্ছে তার মান। ওজন কত, ভর কত, এটা মান। আর দিক হচ্ছে তার হুঁশ আছে। অতএব আমরা যদি একটা সংজ্ঞার মতো নিয়ে আসি, তাহলে মানুষ হচ্ছে একটা কি রাশি, ভেক্টর রাশি, কারণ তার মানও আছে, দিকও আছে। আবার যদি একটা পাগলের কথা বলি, তাহলে পাগলের কি আছে, তার মান আছে। মান মানে হলো তার ভর আছে, উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, কিন্তু তার কোনো দিক নেই। অতএব সে হলো কি, স্কেলার রাশি। তাহলে আমি বুঝানো, যদিও
বই পুস্তকে মানুষ নিয়ে কোনো কথা বলা হয়নি, তারপর আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে মানুষ এবং পাগলের মধ্যে পার্থক্য হলো যে একজন মানুষ যিনি, ওনার মানও আছে, হুশ আছে, হুশ মানে দিক। আর যে পাগল তার মান আছে, মান মানে হলো তার ভর আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার কি নেই? দিক নেই। অতএব আমরা যদি বোঝানোর জন্য যদি বলি, অতএব আমার এখানে মানুষ হচ্ছে একটা ভেক্টর রাশি আর পাগল হচ্ছে একটা স্কেলার রাশি। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম আর কি। আর আমার এই ক্ষেত্রে যেটা যদি বলি, একটা সরল রেখা, তাহলে তার কি আছে? একটা মান আছে। যেমন এখান থেকে এই পর্যন্ত আমরা যদি ধরি যে এটা 12 ইঞ্চি, তাহলে এটা একটা মান, কেমন? আর কিন্তু এখানেও দেখা যাচ্ছে এ থেকে বি পর্যন্ত এটাও কিন্তু 12 ইঞ্চি, সাথে সাথে তার একটা কি আছে? দিক আছে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো মান আর একটা হলো দিক। তাহলে যার ভেক্টর রাশি মান হচ্ছে তার মানও থাকবে, দিকও থাকবে। আর স্কেলার রাশি মান হচ্ছে কি, যার শুধু কি মান থাকবে, তার দিক থাকবে না। তাহলে আমরা একটা কথা এখান থেকে বুঝতে পারবো যে সকল ভেক্টর রাশি স্কেলার রাশি, সকল ভেক্টর রাশি স্কেলার রাশি। তার মানে আমরা যে কথাটা বললাম যে ভেক্টর রাশিকে আমরা ইচ্ছা করলে কি বলতে পারবো? স্কেলার রাশি বলতে পারবো। ভেক্টর রাশি হলে তাকে আমরা স্কেলার রাশি বলতে পারবো, কিন্তু আমরা স্কেলার রাশিকে ভেক্টর রাশি বলতে পারবো না। তাহলে আমরা যদি বলি, যেমন যদি আমরা বলি যে সকল খারেই খারক, সকল খারকেই খার নয়, সকল রাসূলই নবী, সকল নবী রাসূল নয়। তাহলে সকল ভেক্টরে স্কেলার, কিন্তু সকল স্কেলার ভেক্টর রাশি নয়। তাহলে আমরা একটা জিনিস বারবার বললাম এই কথা, যে আমরা রাশিকে দুই ভাগ করব, একটা হলো ভেক্টর রাশি আর একটা হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি মানে হলো তার দুইটা জিনিস থাকবে, মানও থাকবে, দিক থাকবে। আর স্কেলার রাশি হচ্ছে যার শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না। এবং আমরা বোঝানোর জন্য বললাম যে একটা পাগলের শুধু কি আছে? মান আছে, তার কোনো হুঁশ জ্ঞান নেই, দিক নেই, তাকে আমরা স্কেলার বলি। আর একটা মানুষ যে তার মানও আছে, দিকও আছে, অতএব সে একটা ভেক্টর রাশি। এটা আমরা বোঝানোর জন্য বললাম। তাহলে আমরা কতগুলা ভেক্টরকে প্রকাশ করার জন্য নিয়ম হলো যে তীর চিহ্নিত সরল রেখা দ্বারা, তাহলে তীর চিহ্নিত সরল রেখা দ্বারা জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ করা হয়, ভেক্টর প্রকাশ করা হয়। তাহলে আমরা, এই হলো এক নম্বর কথা। তাহলে আমরা ভেক্টরকে দুইভাবে প্রকাশ করব। একটা হলো তীর চিহ্নিত সরল রেখা। এই যে আবার আমি তোমাদেরকে, এই ধরো এই একটা সরল রেখা, আর যখন আমি তীর চিহ্ন দিলাম, তাইলে এটা হলো কি? তীর চিহ্নিত সরল রেখা দ্বারা জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। এখন জ্যামিতিক কেন বলা হয়? কারণ আঁকা জোকার নাম হলো জ্যামিতি, যেটি আমি আঁকলাম অতএব এটা জ্যামিতি। তাহলে আমরা ভেক্টরকে দুইভাবে প্রকাশ করবো। একটা হলো কি, একটা সরল রেখা থাকবে, তার মাথায় তীর থাকবে, তাহলে বোঝা যাচ্ছে ভেক্টর। তাহলে আমরা যদি কথার কথা এইটাকে আমরা পড়বো এ বি একটা ভেক্টর রাশি। কি পড়বো? এ বি একটা ভেক্টর রাশি। আর প্রকাশ করা হয় তাকে অ্যারো দিয়ে, এই। তাহলে আমরা যেমন এটাকে পড়বো কি? এবি ভেক্টর। আবার এটাকে পড়বো এবি ভেক্টর। শুধু পার্থক্য হলো, একটা হলো অক্ষরের মাধ্যমে, আর একটা হলো জ্যামিতিক উপায়ে। একটা হলো প্রতীকের সাহায্যে, আর একটা হলো জ্যামিতিক উপায়। তাহলে জ্যামিতিক উপায় হলো এটা তীর চিহ্নিত সরলরেখা দ্বারা জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। আর আমরা যদি প্রতীকের সাহায্যে প্রকাশ করি, যেমন তোমরা 9 10-এ পড়েছো ত্বরণ এ। এখন যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, এই দিলে তাহলে এটা হলো এক ত্বরণ একটা ভেক্টর রাশি। এরপরে ধরো বল এফ একটা ভেক্টর রাশি, তাহলে এফ একটা ভেক্টর রাশি। এরপর তোমরা জানো যে বেগ, যদি বলি যে যেমন বেগ এইরকম ভি একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এইভাবে যখন কোনো জিনিসের উপরে এরকম অ্যারো দেব, তখন তাকে আমরা বলবো যে এটি হলো প্রতীকের সাহায্যে প্রকাশ। আর যখন এইরকম আঁকা আঁকি করবো, সেটি হলো জ্যামিতিক উপায়ে প্রকাশ। তাহলে আমরা ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করব? একটা হলো
তীর চিহ্নিত সরলরেখা দ্বারা জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ করা হয়। আর আরেকটা হচ্ছে যে প্রতীকের সাহায্যে, প্রতীকের সাহায্যে। এই দুইভাবে, আরেকটা হলো প্রতীকের সাহায্যে। তাহলে আমরা ভেক্টরকে প্রকাশ করবো কিভাবে? মূলত দুইভাবে, একটা হলো তীর চিহ্নিত সরলরেখা দ্বারা প্রকাশ করব, আরেকটা হলো প্রতীকের সাহায্যে। তাহলে একদম পরিষ্কার করে দিলাম যে আমরা ভেক্টর কিভাবে আঁকবো। তাহলে এখন ধরো যদি তোমাকে একজন বলে যে এ একটা ভেক্টর, এটা প্রকাশ করো, তখন তুমি দুইভাবে বলবা। একটা হচ্ছে যখন এই দিলা এটা একটা ভেক্টর, আবার এটা হলো কি প্রতীকের সাহায্যে, আবার জ্যামিতিক উপায়, তাহলে এরকম আঁকবা। তাহলে আমি এখানে ত্বরণকে দুইভাবে দেখালাম, একটা হলো প্রতীকের মাধ্যমে প্রকাশ করলাম, আর ওটা প্রকাশ করলাম কি জ্যামিতিক মাধ্যমে, কারণ ত্বরণ একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? একইভাবে যদি মনে হয় তোমাকে যদি বলে যে বলকে ভেক্টর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এফ দিলা, এটা হলো বল ভেক্টর রাশি। এরপর যদি বলো যে চিত্র এঁকে দেখাও, তাহলে এইটা হলো তুমি জ্যামিতিক উপায়। একই জিনিসকে আমরা দুইভাবে দেখালাম। তাহলে আমরা ভেক্টরকে প্রকাশ করবো কিভাবে? দুইভাবে, একটা হলো প্রতীকের সাহায্যে, আরটা হলো জ্যামিতিক উপায়ে। এই যে আঁকা জোকা যেটা, সেটা হলো জ্যামিতিক উপায়ে, আর যখন অক্ষরের মাধ্যমে যেটা আমরা প্রকাশ করব সেটা হলো প্রতীকের সাহায্যে। তাহলে আমরা ভেক্টর শিখলাম। তাহলে পৃথিবীতে যা কিছু মাপজোপ করা যায়, মাপা যায়, সেটা হলো কি ভেক্টর, মানে রাশি। একটা পিঁপড়ে হতে আরম্ভ করে একটা হাতি পর্যন্ত সবকিছুই কিন্তু পরিমাপ করা যায়, কারণ সবার কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ভর আছে, এরা সবাই এক একটা রাশি। এরপর আমরা যদি তাকে দুই ভাগ করি, একটা হলো ভেক্টর রাশি আর একটা হলো স্কেলার রাশি। এখন যদি তোমাকে বলা হয় যে যে 100 জন, 100 জন এটা কি রাশি? তা তুই পরিষ্কার, এটা একটা মান, এটা একটা স্কেলার রাশি। তারপর 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা একটা মান, এটা তো কোনো দিক নেই, অত এটা কি রাশি? স্কেলার রাশি। এরপর বললো যে ধরো একটা টেবিল, অতএব এটার কোনো দিক নেই, মান আছে, অর্থাৎ তার একটা টেবিলে কি আছে? উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ, অত এগুলো এক একটা কি রাশি? এগুলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হলো কি, অবশ্যই বারবার মনে রাখবে যে যখনই কোনো জিনিসের মান এবং দিক থাকবে সেটা হবে ভেক্টর রাশি, আর যদি শুধু দিক থাকে সেটা হবে, শুধু মান থাকে সেটা হলো স্কেলার রাশি। তাহলে আমরা একটা ফ্যান, একটা লাইট, তারপরে একটা চার্জার, একটা বই, খাতা, এরা সবাই কিন্তু সবার মান আছে, মান মানে ভর আছে, উচ্চতা আছে, কিন্তু তাদের কোনো দিক নেই, অত এরা সবাই কি? স্কেলার রাশি। তা আমরা স্কেলার রাশি হিসাবে আমরা কিছু কয়েকটা তোমাদেরকে মনে রাখতে হবে, আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য বললাম। যেমন স্কেলার রাশি, তাইলে আমরা যেমন একটা লাঠি, একটা বই, একটা কলম, একটা তাপমাত্রা, চেয়ার, টেবিল, বই, খাতা, যা কিছু আছে সবাই হলো স্কেলার রাশি। এর মধ্যে একটা হলো কাজ, যেটাকে তোমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করো, এটা একটা স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, এটা খুব ভালো করে খেয়াল রাখবা। তারপরে ভর, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, মাস, এটা একটা স্কেলার রাশি, কারণ 5 কেজি 7 কেজি এটা তো কোনো দিক নাই। তাহলে আমরা কাজ শিখলাম, ভর শিখলাম। এরপর ধরো আমরা যদি বলি দূরত্ব, দূরত্ব এস, এখন আমি বললাম যে 50 মিটার, তাহলে এটা এটা হচ্ছে কি একটা মান। এখন তুমি যদি বলো যে পূর্ব দিকে 50 মিটার, তাহলে এটা হয়ে গেল সরণ, তখন হয়ে যাবে কি সরণ। যদি আমি বলি যে পূর্ব দিকে 50 মিটার, তাহলে এটা হয়ে গেল কি সরণ। আর যদি আমি যদি 50 মিটার, তাহলে এটা হয়ে গেল দূরত্ব, কারণ তার কোনো দিক নেই। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম, কয়েকটা উদাহরণ শিখলাম স্কেলার রাশি। এরপরে ধরো আরো আছে, ধরো সময়, সময় এখন কয়টা বাজে? 5টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, তাহলে এগুলি এক একটা কি মান আছে, দিক নেই, বলে স্কেলার রাশি। এরপরে ধরো তাপমাত্রা, তাহলে এগুলি এক একটা হলো কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি যেগুলা আমরা বারবার বলছি, ভেক্টর রাশি মানে কি যার মানও থাকবে, দিকও থাকবে। যেমন আমরা কয়েকটা বিখ্যাত আছে, বল, আমরা এটাকে এফ দ্বারা প্রকাশ করব, ভেক্টর দিলাম। 2 ত্বরণ, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ভেক্টর দিলাম। তাহলে উপরে এরকম এরো থাকলে মনে করবা ভেক্টর। তারপরে মন্দন,
একইভাবে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি ওজন। এখন ওজনকে ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখি mg। একটু খেয়াল করো, তাহলে এখানে জি অভিকর্ষ ত্বরণ, তাহলে ত্বরণ লাস্টে কি আছে ত্বরণ, অতএব এটা একটা ভেক্টর রাশি। আবার খেয়াল করো, যেহেতু mg আছে, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, ত্বরণ ত্বরণ যেহেতু আছে তাহলে পুরাটা কি হয়ে গেল ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে ওজন একটা কি রাশি ভেক্টর রাশি। এরপরে ধরো আমরা বেগ, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, কখনো ভি নট দ্বারা প্রকাশ করি, কখনো ইউ দ্বারা প্রকাশ করি ইত্যাদি। তাহলে এগুলো একটা কি রাশি ভেক্টর রাশি। তাহলে আমরা এই কতগুলো মোটামুটি আমরা ভেক্টর সম্পর্কে একটা ধারণা দিলাম যে ভেক্টর রাশি হলো যাদের কি থাকবে মানও আছে দিকও আছে, তাকে বলে আমরা ভেক্টর রাশি। এগুলা তাহলে দেখাচ্ছি যে এই বল ত্বরণ মন্দন ওজন এদের সবার দিক থাকবে। একটা কথা বারবার খেয়াল রাখবে যে সবার কিন্তু মান আছে, সবার দিক নেই। সবারই মান আছে, একটা পিঁপড়ার একটা মান আছে, তার একটা ভর আছে, তার মান আছে, যার কোনো দিক নেই। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, গভীরতা এগুলো একটা মান। তাহলে এগুলো হলো কি রাশি স্কেলার রাশি। তাহলে আমরা মোটামুটি শিখলাম ভেক্টর রাশি এবং স্কেলার রাশি কি, এবং তাদেরকে আমরা প্রকাশ করার জন্য দুইটা পদ্ধতি শিখলাম, একটা হলো জ্যামিতিক উপায়ে, আর একটা হচ্ছে প্রতীকের সাহায্যে। আমরা দুইভাবে তার প্রকাশটা শিখলাম। কেমন? এখন আসো আমরা একটা ভেক্টর রাশি থেকে কিভাবে স্কেলার রাশিতে যাব, প্রকাশ করব কিভাবে। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে সরণ একটা ভেক্টর রাশি, এটাকে আমরা তোমরা মনে হয় এস ভেক্টর শিখছো, যাই হোক এটাকে আমরা আর ভেক্টর বলি। তাহলে এখন এটা ভেক্টর রাশি। ঠিক একইভাবে যদি আমি এই ভেক্টর থেকে স্কেলার আসতে চাই তাহলে সরণ কি হয়ে যাবে দূরত্ব। দূরত্ব তখন দেখো এই দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করব, তাহলে বোঝা যাচ্ছে যে সে একটা স্কেলার রাশি। অথবা আমরা যদি এই রকম দেই, একটু খেয়াল করো, এইরকম পরম মান চিহ্ন, এটাকে বলা হয় কি মান, মডুলাস বলে অনেকে, মডুলাস অথবা পরম মান বলে, পরম মান দুইটা জিনিস। তাহলে আমরা যেমন তাহলে সরণ ছিল কি এস, তার যখন পরম মান নিলাম তখন সে কি হয়ে গেল স্কেলার রাশি হয়ে গেল। তাহলে এখন তুমি ইচ্ছা করলে, তাহলে আমরা যদি বারবার বলি খেয়াল করো যে আমরা সরণকে এস দ্বারা প্রকাশ ভেক্টর রাশি, কিন্তু যখন সেটা মান আকার হয়ে যাবে, এটা মান আকার, এটা হয়ে গেল কি আকার মান আকারে, মান আকার যখন হয়ে যাবে তখন তাকে আমরা বলি স্কেলার রাশি। তাইলে আমরা এই সরণের স্কেলার কি এস ভেক্টর দিবা অথবা এস। তাহলে এখন থেকে এই চ্যাপ্টারে তোমরা যে কথাটা বারবার খেয়াল রাখবে, আমি যদি কখনো বলি এইরকম যে এই যদি লিখি তাহলে তোমরা বলবে যে বেগ একটা ভেক্টর রাশি, আর যদি আমি এই লিখি অথবা এমন লিখি তাইলে তোমরা পড়বা যে ভি একটা স্কেলার রাশি, অর্থাৎ তখন হয়ে গেল দ্রুতি। এটা হয়ে গেল কি দ্রুতি, আর এটা ছিল কি বেগ। তাহলে আমরা কথা পরিষ্কার, আবারও বলছি যে যখন মাথায় এরকম তীর চিহ্ন থাকবে তাহলে মনে করো এটা ভেক্টর রাশি, আর যখন তীর চিহ্ন থাকবে না তখন তাকে মান পড়বা। তাহলে এটা হলো বেগে, এটা হলো বেগ একটা ভেক্টর রাশি, এটা হলো বেগের মান, এটা বেগের মান, এক কথা বলা হয় দ্রুতি। তাহলে আমরা একদম পরিষ্কার, যদি বলা হয় এইটা পড়বা কি এফ ভেক্টর, এটাকে বলবা এফ ভেক্টর। আর যদি এইটা থাকে তাহলে বলবা এফ ভেক্টরের মান, অথবা যদি এইটা থাকে তাও বলবা যে এই ভেক্টরের মান। কথা পরিষ্কার? তাহলে আমরা আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এই জিনিসগুলো যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি লিখতেছি, তাহলে আমি যদি এই রকম থাকে তাহলে বলবা যে ভি একটি ভেক্টর রাশি, ভি একটি ভেক্টর রাশি। এই আর যদি এমন থাকে এইটা বা ভি ভেক্টরের মডুলাস, তখন এটা বলবো আমরা ভি ভেক্টরের মান, ভি ভেক্টরের মান।
তাহলে আমরা একদম পরিষ্কার যে যখন এই মডুলার চিহ্ন থাকবে তখন সেটা হইব মান, অথবা যদি এইভাবেও থাকে মান, আর যদি অ্যারো থাকে সেটা হলো বি ভেক্টর। তাহলে আমরা বলি, যেমন সাপোজ যদি তোমাকে বলা হয় কি পড়বা এটা, বলবা যে এই ভেক্টর। যদি বলা থাকে এইরকম তখন বলবা এই ভেক্টরের মান, অথবা যদি মনে করো এমন থাকে তাহলে পড়বা এই ভেক্টরের মান। কথা পরিষ্কার? তাহলে আমরা আবারও বলছি, এইটাকে পড়বো কি এই ভেক্টর, এইটাকে পড়বো এই ভেক্টরের মান, অথবা এটাকে মডুলাস এ বি মানে এই ভেক্টরের মান। তাহলে আমরা একদম ক্লিয়ার যে আমরা এই চ্যাপ্টারে, বিশেষ করে এই চ্যাপ্টারে এরকম যখন থাকবে এটাকে পড়বো এই ভেক্টর, এই ভেক্টরের মান অথবা এই ভেক্টরের মান। তাহলে আমরা ভেক্টরকে দুইভাবে শিখলাম, একটা হলো প্রতীকের সাহায্যে। এখন যদি তোমাকে একজন বলে যে বল তুমি আমাকে এটা একটা ভেক্টর রাশি কয়ভাবে প্রকাশ করবা, তুমি বলবো দুইভাবে প্রকাশ, এক প্রতীকের সাহায্যে, এই দেখাইলাম প্রতীকের সাহায্যে, আর বললো এইভাবে আঁকলাম, তাহলে জ্যামিতিক উপায়ে। তাহলে আমরা ভেক্টরকে প্রকাশ করবো কয়ভাবে, দুইভাবে, একটা হলো প্রতীকের সাহায্যে আর একটা হলো জ্যামিতিক উপায়ে। তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ভেক্টর শিখলাম, ভেক্টর রাশি শিখলাম, স্কেলার রাশি শিখলাম। এরপরে আসো আমাদের পরবর্তী টপিকসে। আচ্ছা, আমরা আসি পরবর্তী টপিকসটা, একটু খেয়াল করো। তাহলে আশা করি ইনশাল্লাহ এটা সবাই ক্লিয়ার। আমরা কিছু সংজ্ঞা শিখব। যেমন ধরো আমাদের সংজ্ঞাটার নাম দিলাম আমরা সমান ভেক্টর। আমরা একদম ক্লিয়ার করে নিচ্ছি, সমান ভেক্টর একদম ক্লিয়ার করো সবাই, না বুঝলে বলবো। সমান ভেক্টর, আচ্ছা তার মানে এই একটা ভেক্টর আঁকলাম, এই একটা ভেক্টর আঁকলাম, আমি দুইটা ভেক্টর কিন্তু এঁকেছি। এখন একদম ভালো করে খেয়াল করো, তাহলে আমার এই দুইটা ভেক্টরের মান সমান, অর্থাৎ আমি যদি বলি যে এই থেকে এই পর্যন্ত যদি 1 ফুট হয়, এই থেকে এই পর্যন্ত 1 ফুট, তাহলে কি সমান, মান সমান। তাহলে প্রথম কথা হলো মান কি সমান, দুই নম্বর কথা হলো দিক একই, দিক একই, একই দিকে। তাহলে আমরা সমান ভেক্টর হইতে হলে দুইটা কন্ডিশন লাগবে, একটা হলো কি থাকতে হবে, মান সমান থাকতে হবে, আর দিক কয় দিকে থাকতে হবে, একই দিকে থাকবে, তখন আমরা তাকে বলি সমান ভেক্টর। তো আমরা আবারও বলছি যে দুইটা ভেক্টরের মান সমান, তাহলে এই থেকে এই পর্যন্ত মান, এরো ছাড়া যেটা আছে এটার নাম হলো মান। তাহলে আমার এইটাও মান, এইটাও মান, কিন্তু যখন আমি এরো দিলাম তখন দিক বুঝাবে। তাহলে বলছে যে সমজাতীয় দুটি ভেক্টরের, তাহলে আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা সমজাতীয় দুটি ভেক্টরের, সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান, সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান এবং দিক একই হলে, একই হলে, তাহলে আমরা দুইটা কথা এখানে, তাহলে মান কি হইতে হইব, সমান হইতে হইব, আর দিক হইব একদিকে, তখন আমরা তাকে বলি কি ভেক্টর, সমান ভেক্টর। তাহলে আমরা ধরলাম এটার নাম দিলাম এবি ভেক্টর, এটার নাম দিলাম সিডি ভেক্টর, দুইটা ভেক্টর রাখলাম। তাহলে আমরা যেহেতু, তার মানে আমি সমান ভেক্টর যখন হবে তখন এই ভেক্টর সমান হবে সিডি ভেক্টর। তাহলে আমরা ক্লিয়ার। এখন সমজাতীয় কেন বললাম, সমজাতীয় বলতে বোঝাচ্ছে বেগের সাথে বেগ যোগ হবে, ত্বরণের সাথে ত্বরণ যোগ হবে, মন্দনের সাথে মন্দন যোগ হবে, বলের সাথে বল যোগ হবে, এই জন্য এদেরকে সমজাতীয়। অর্থাৎ বলের সাথে, যদিও বল, বেগ, ত্বরণ, মন্দন এরা সবাই ভেক্টর, কিন্তু বলের সাথে ত্বরণ যোগ হবে না, বেগের সাথে ত্বরণ যোগ হবে না, বেগের সাথে বেগ যোগ হবে, ত্বরণের সাথে ত্বরণ যোগ হবে। এই জন্য আমরা বলছি সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান এবং দিক একই হলে তখন তাকে বলা হয় কি ভেক্টর, সমান ভেক্টর। তাহলে আমরা শিখলাম কি,
সমান ভেক্টর। এরপরে আসো আমরা যদি বলি যে বিপরীত ভেক্টর। আমরা এবার আসি বিপরীত ভেক্টর। আমরা বলছিলাম যে বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টর সমাজের দুই ভেক্টরের মান সমান হলে তাদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। তাহলে একটু খেয়াল করো, যাদের দিক হবে বিপরীত বিপরীত দিকে, তাহলে তাদের দিক হবে কয় দিকে? বিপরীত দিকে। দিক হবে বিপরীত দিকে, কেমন? বিপরীত দিকে, কিন্তু মান হবে কি? সমান। তাহলে আমরা একদম পরিষ্কার করে নাও, তাহলে দিক হবে বিপরীত দিকে কিন্তু মান হবে সমান। তাহলে সমান ভেক্টরের সাথে একটা মিল আছে। সমান ভেক্টরের মধ্যে কি মান সমান, দিক একই দিকে। আর বিপরীত ভেক্টর হইল কি মান সমান থাকতে হবে কিন্তু দিক হবে বিপরীত। তাহলে আমরা যদি আগের সাথে মিলাই দেই তাহলে আমরা বলবো এই কথা। আমি উদাহরণ সংজ্ঞাটা তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি। যে যদি বলি এরকম, খেয়াল করে একটু প্লিজ, যে একটু তাকা উপরের দিকে, এই হলো একটা ভেক্টর, মনে করো এবি ভেক্টর। আর একটা ভেক্টর আঁকলাম সিডি ভেক্টর। এখন দুইটার মধ্যে পার্থক্য হলো দুইটার মান সমান কিন্তু দিক বিপরীত। তখন আমরা এই দুইটা ভেক্টরকে কি বলবো? বিপরীত ভেক্টর। অর্থাৎ তখন আমি বলবো যে এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিডি ভেক্টর। এই তাহলে আমরা বলছিলাম তাহলে যদি সমান ভেক্টর হইতো তাহলে আমি বলতাম এবি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর, যদি সমান ভেক্টর হইতো। আর বিপরীত ভেক্টর হওয়াতে কি বলছি? এই ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিডি, অর্থাৎ দুইটার মান হবে সমান কিন্তু দিক হবে বিপরীত। তখন আমরা তাকে বলি বিপরীত ভেক্টর। তাহলে আমরা কি বলছি? সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক যদি বিপরীত হয় তখন তাকে বলা হয় বিপরীত ভেক্টর। তাহলে আমি দুইটাই দেখালাম। অতএব আমার এখানে এ বি সমান মাইনাস সিডি, এই মাইনাস দ্বারা বিপরীত বোঝানো হলো, কেমন? তাহলে আমরা সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর পরিষ্কার। দুইটার মধ্যে পার্থক্য হলো যদি মান সমান হয় এবং অ্যারোটা একই দিকে হয় সেটি হলো সমান ভেক্টর, আর মান সমান আর অ্যারো যদি বিপরীত দিকে হয় সেটাকে বলা বিপরীত ভেক্টর, এবং বিপরীত ভেক্টর সময় একটা মাইনাস চিহ্ন দিতে হয়, কেমন? এরপরে আসো আমরা পরেরটাতে আসি। পরবর্তী হেডলাইন লেখো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখন একদম ক্লিয়ার করে নাও, এটা হলো আমরা বলি যে ভেক্টরের মান শূন্য। কি বললাম? যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এখন প্রশ্নটা হলো যে তাহলে মান কি হইতে হবে? শূন্য হইতে হবে। এখন আসলে এটা কিন্তু বাস্তবে সম্ভব না। একটু খেয়াল করো, যেমন ধরো এই যে আমি একটা ভেক্টর আঁকলাম, তাহলে ভেক্টর আঁকতে মান তো লাগবে। তাহলে মান ছাড়া কি ভেক্টর সম্ভব? কারণ তুমি ছোট আঁকো, একটা ছোট আঁকলাম, একটা অনেক বড় আঁকলাম, যাই করলাম কি লাগবে? দুইটা জিনিস লাগবে। কি লাগবে? মানও লাগবে, সরি দিকও লাগবে। কিন্তু আমরা বলছিলাম যে শূন্য ভেক্টর মানে কি যে ভেক্টরের মান শূন্য, তারপর মান যদি না থাকে তাহলে আমি ভেক্টর আঁকবো কি করে? কারণ মান নাই কার একটা বিন্দুর। একটা বিন্দুর কি নাই? তার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। কিন্তু আমি যখন কোনো ভেক্টর আঁকবো তার তো মান লাগবে। তাহলে আসলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এটা একটা কল্পনা মাত্র। এখন তুমি কোনোদিন আঁকতে পারবে না, কারণ ভেক্টর আঁকতে গেলেই তো তোমাকে কি করতে হবে? একটা মান লাগবে। তাহলে আমরা কিভাবে এই কথাটা বুঝাবো? তাহলে আমরা যদি বলি এরকম যে তাহলে মান শূন্য যদি হয়, কেমন? যেমন আমি যদি বলি যে যে গরু ঘাস খায়, গরু ঘাস খায়, মানুষ গরু খায়, মানুষ গরু খায়। অতএব
গরু ঘাস খায়, মানুষ গরু খায়, অতএব মানুষ ঘাস খায়। একটা যুক্তি মিলিয়ে দিলাম, কি গরু ঘাস খায়, মানুষ গরু খায়, তা মানুষ কি খায়? ঘাস খায়। তো একটা যুক্তির মাধ্যমে এটা বললাম। ঠিক একইভাবে আসলে কি এটা সম্ভব? মানুষ কি ঘাস খায়? সম্ভব না, এটা যুক্তি দিয়ে দেখালাম। একইভাবে আমরা বলছিলাম যে যেমন নাল ভেক্টর মানে কি? মান শূন্য। তাহলে এটা তো সম্ভব না, এটা যুক্তি দিয়ে দেখাচ্ছি। দেখো, যেমন ধরো আমি এখানে দুইটা ভেক্টর আঁকলাম, এই দুইটা ভেক্টর সমান ভেক্টর, এইটার নাম এই ভেক্টর, এটা হলো বি ভেক্টর। তাহলে সমান ভেক্টর মানে কি? আমি বলবো কি এই ভেক্টর সমান বি ভেক্টর, আঁকলাম। এখন আমি যদি বলি যে তাদের বিয়োগফল কত হবে, তাহলে এই ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কি হবে? শূন্য ভেক্টর। অতএব নাল ভেক্টর পাইলাম। তাহলে এটা তাহলে আমরা পাইলাম কি হবে? যে সমজাতীয় দুইটা ভেক্টরের বিয়োগফল দিয়ে একটা কি পাওয়া যাবে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাওয়া যাবে। আবার খেয়াল করো প্লিজ। তাহলে আমি বলছিলাম যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, অতএব মানুষ ঘাস খায়। একটা যুক্তি দিয়ে দেখালাম। আসলে মানুষ কখনো ঘাস খায় না, অতএব কোনো ভেক্টরের মান কখনো শূন্য হইতে পারে না। তাহলে আমরা শূন্য করতে পারি কিভাবে? যে সমজাতীয় দুইটা সমান ভেক্টরের যদি আমি বিয়োগফল নেই তাহলে শূন্য পাওয়া যাবে। অথবা অন্যভাবে যদি আমরা বলি, তাহলে অথবা যদি বলি যে এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর বিপরীত ভেক্টর, এখন এই দুইটা যদি আমি যোগ করি, অর্থাৎ এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু হবে শূন্য ভেক্টর। তার মানে হচ্ছে যে আমরা একটা যুক্তি দিয়ে দেখাইতে পারি যে নাল ভেক্টর কখনো আঁকা যাবে না। যুক্তি তো হলো কি? দুইটা সমান ভেক্টরের বিয়োগফল, অর্থাৎ দুইটা সমান ভেক্টরের বিয়োগফল একটা নাল ভেক্টর হবে, অথবা দুইটা বিপরীত ভেক্টরের যোগফল একটা নাল ভেক্টর হবে। তাহলে আমরা বারবার ক্লিয়ার করে দিচ্ছি যে নাল ভেক্টর কোনোদিন আঁকা সম্ভব না। এটা যুক্তি দিয়ে দেখাতে পারবা যে, কারণ যদি শূন্য হয় ভেক্টর আঁকবো কি করে? অত কি লাগবে? আমার মান লাগবে। এই জন্য আমরা একটা কথা বলি, কি করি বক্তা যদি শ্রোতা নাই থাকে, অরণ্য সন্ন্যাসী দেশে কি করে রজকি। অর্থাৎ রজকি মানে হচ্ছে ধোপা। তাহলে যে দেশে মানুষ কাপড়ে পরে না, সেই দেশে ধোপায় কি করবে? অতএব ধোপা তখনই কাজে লাগবে যদি মানুষ কি করে? কাপড় পরে। ঠিক একইভাবে আমি যদি ভেক্টর আঁকতে মান লাগবে, কিন্তু তোমরা বলছো যে মান শূন্য হলে তাকে বলি শূন্য ভেক্টর। অত এটা সম্ভব না, এটা একটা যুক্তি দিয়ে দাঁড় করাতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে দুটা সমান ভেক্টরের বিয়োগফল অথবা দুটি বিপরীত ভেক্টরের যোগফল দিয়েই কি পাওয়া যাবে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাওয়া যাবে। তাহলে আমরা যেটা আমরা কনক্লুশন কি বললাম? সুতরাং দুটি সমান ভেক্টরের বিয়োগফল অথবা দুটি সমান ভেক্টরের বিয়োগফল অথবা দুটি বিপরীত ভেক্টরের যোগফল নেওয়া হলে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পাওয়া যাবে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে কোনোদিন তুমি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর আঁকতে পারবা না। যেরকম আবারও বলছি, মানুষ কখনো ঘাস খায় না। ওই যুক্তি দেখালা কি? যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, অতএব মানুষ ঘাস খায়। যুক্তি দিয়ে দেখাইলা, কিন্তু সরাসরি তো বলতে পারো না যে মানুষ ঘাস খায়। ঠিক একইভাবে নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর কোনোদিন আঁকা যাবে না। কিভাবে পারবা? দুইটা সমান ভেক্টরকে যদি আমি বিয়োগ করি ফলাফল শূন্য হবে, অথবা দুইটা বিপরীত ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে ফলাফল শূন্য হবে। তাহলে একটা আঁকার মাধ্যমে তুমি দেখাতে পারবে যে
নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ক্লিয়ার? এবার আসো আমরা যার জন্য আমরা একটা কথা বলি যে শূন্য ভেক্টরের কোনো সুনির্দিষ্ট মান নেই, যে ঠিক আছে, তাহলে একটি ভেক্টরের সাথে অপর ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করে অথবা দুটি সমান ভেক্টরের বিয়োগ করে কি পাওয়া যাবে? শূন্য ভেক্টর পাওয়া যাবে। এবার আসো আমরা অন্য একটা জিনিস করাবো, সেটা হলো যে অবস্থান ভেক্টর। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অবস্থান ভেক্টর অথবা ব্যাসার্ধ ভেক্টর খুব ভালো করে খেয়াল করো, এটা তোমরা ম্যাথে শিখেছো বারবারে। আমরা একটু বোর্ডের দিকে তাকাও তোমরা, আমরা নিয়ে আসতেছি বোর্ডে আগে, এরপরে আমি ওখানে যাব। আমরা এইটা হচ্ছে একমাত্রিক এক্স অক্ষ, এইটা হলো আমাদের দ্বিমাত্রিক ওয়াই অক্ষ, এইটা হলো ত্রিমাত্রিক জেড অক্ষ। তাহলে আমরা কয়টা অক্ষ আঁকলাম? তিনটে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। আমরা তিনটে অক্ষ আঁকলাম, কেমন? আচ্ছা, এখন আমরা ধরো এটাকে নাম দিলাম মূল বিন্দু। এই যে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একদম ভালো করে ক্লিয়ার করো এগুলো ব্যবস্থা। যেমন ধরো একটা লাঠি বেয়ে একটা পিঁপড়া উঠতেছে, তাহলে কয় দিকে যাচ্ছে? একদিকে। বা আমরা যদি বলি যে একটা সুপারি গাছ একদম সোজা, তাহলে একটা পিঁপড়া উঠতেছে, সে কয় দিকে যাচ্ছে? একদিকে। তাহলে এটি হলো একমাত্রিক। সে আর কোন দিকে যেতে পারবে না, সে এই সুপারি গাছ বেয়েও দিকে উঠবে অথবা নামবে। অর্থাৎ আমরা ওই সুপারি গাছের কোনো ডগা নাই মনে করো, জাস্ট মনে করো যে বজ্রপাতে তার ডগাগুলো সব শেষ হয়ে গেছে, একটা সুপারি গাছ জাস্ট মরা অবস্থা দাঁড়িয়ে আছে। তাইলে পিঁপড়াটা হয় উপরে যাবে অথবা নিচে আসবে। তাহলে এটি হলো একমাত্রিক, এটাকে বলে একমাত্রিক। কেমন? তাহলে আমরা একমাত্রিক বলবো কোনটাকে? আবারও বলছি, যেমন ধরো এই তাহলে একটা সোজা বাঁশ, যে বাঁশে কোনো কানা নেই, কানা নাইওয়ালা বাঁশ, একটা সোজা বাঁশ, তাহলে একমাত্রিক। একটা সোজা লাঠি একমাত্রিক। এরপর দ্বিমাত্রিক হচ্ছে সমতল জায়গা, সমতল, যে কোনো সমতল জায়গা হলো কয় মাত্রিক? দ্বিমাত্রিক সমতল জায়গা। যেমন ধরো ফ্লোর, একটা ফ্লোর সমতল, এটা হলো দ্বিমাত্রিক। তাহলে ক্লিয়ার? আর ত্রিমাত্রিক মানে হচ্ছে উঁচু নিচু। এখন ধরো তুমি একটা চেয়ারে বসছো, পাগুলো হচ্ছে নিচে, তুমি বসছো উপরে, তাহলে এটা ত্রিমাত্রিক। একটা মাঠ দিয়ে তুমি হাঁটতেছ, খাদা খুদে আছে, বিভিন্ন খাদা খুন্দ আছে, তাই এটা ত্রিমাত্রিক। তাহলে আমরা কথা ক্লিয়ার? একমাত্রিক হচ্ছে কি? একটা কাঠি দিয়ে, একটা লাঠি বরাবর বেয়ে একটা পিঁপড়া উঠতেছে, অথবা প্যারাশুটের কথা মনে করো, আর্মিরা যখন প্যারাশুট দিয়ে উপরে উঠে, তাহলে এইটা হলো একমাত্রিক। আর সমতল জায়গা দিয়ে যখন তুমি হাঁটবা, এটা হলো কি? দ্বিমাত্রিক। সমতল জায়গা, একটা মার্বেল একটা ফ্লোর উপর দিয়ে গড়াচ্ছে, একদম সুন্দর একটা ফ্লোর যেটা উঁচু নিচু নাই, তার উপর দিয়ে গড়াচ্ছে, সেটা হলো কি? দ্বিমাত্রিক। আর যদি দেখো যে উঁচু নিচু আছে, অর্থাৎ আমার মাঠটার মধ্যে গর্ত আছে, খাদা খুন্দ আছে, তাহলে এটা হবে ত্রিমাত্রিক। তা আমরা সাধারণত আকাশকে বলি ত্রিমাত্রিক, যে একটা পাখি আকাশে উঠতেছে, এটা হলো কয় মাত্রিক? ত্রিমাত্রিক। আর একটা মার্বেল একটা ফ্লোরের মধ্যে গড়াচ্ছে, এটা সমতল, তাহলে যে কোনো সমতল মানেই মনে করো দ্বিমাত্রিক। যে কোনো সমতল জায়গায় মানে হচ্ছে দ্বিমাত্রিক, আর উঁচু নিচু জায়গায় মানে হচ্ছে ত্রিমাত্রিক। আর একমাত্রিক তো বললাম যে একটা সোজা লাঠি বেয়ে একটা পিঁপড়া উঠতেছে, বা একটা বানর উঠতেছে, উঠানামা করতেছে, ওই যে আমরা ছোটকালে পুষে তুলে একটা বাঁশ বেয়ে একটা বানর উঠে আর নামে, তাহলে একমাত্রিক। তাই ত্রিমাত্রিক, এই যে তিন দিকে যখন হয় তখন তাকে বলা হয় ত্রিমাত্রিক। আর এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এর নাম কি? প্রসঙ্গ কাঠামো। এখন এই প্রসঙ্গ কাঠামো, এটা একটা ফ্রেম, ইংলিশে বলা হয় ফ্রেম, FRAME, ফ্রেম। এই ফ্রেমের
তিনটা অবস্থা, এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। এখন ধরো আমি এখানে একটা, মনে করো একটা ঘড়ি আছে এখানে, বা একটা পি বিন্দু আছে। এখন এই পি বিন্দুকে চিহ্নিত করতে আমরা কি লিখি? এক্স ওয়াই জেড। তার মানে হচ্ছে যে এক্স অক্ষের দিকে যে দূরত্ব এটা, ওয়াই অক্ষের দিকে যত দূরত্ব, জেড অক্ষের দিকে যত দূরত্ব, এই তিনটা মিলে হচ্ছে পি বিন্দুর অবস্থান। ক্লিয়ার? তাহলে আমরা পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে আমাকে কয় অক্ষের দিকে, যে তিন দিকে যেতে হবে। এক্স অক্ষ থেকে কত দূর? আমরা ধরো উদাহরণস্বরূপ যদি বলি, এক্স অক্ষের থেকে এতটুকু গেল, ওয়াই অক্ষের দিকে এতটুকু গেল, জেড অক্ষের দিকে এতটুকু আসলো। তাহলে তার স্থানাঙ্ক কয়টা? তিনটা, এক্স ওয়াই জেড। এটা হলো ত্রিমাত্রিক। আর যদি আমি দ্বিমাত্রিক বলতাম, তখন আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, আমি তখন এইটা থাকবে না, তখন এখানে হয়ে যাবে কি? এক্স ওয়াই। খেয়াল করো, দ্বিমাত্রিক। তার মানে হচ্ছে যে এই পি বিন্দুটাকে ব্যাখ্যা করতে হলে আমার দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে, এক্স এবং ওয়াই, এবং এটার নাম হলো সমতল। সমতল বা তল, দ্বিমাত্রিক। আর যখন আমি এমন করব, তখন হয়ে গেল কথা ত্রিমাত্রিক, এক্স ওয়াই জেড। তখন এটার নাম হলো ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড। কেমন? এই ত্রিমাত্রিক। তাহলে আমরা বারবার ক্লিয়ার করে দিলাম যে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে সর্বোচ্চ লাগে তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড। আর এই যে এই ফ্রেমটা, এটা বলা হয় কাঠামো। তাহলে আমরা এটা হলো ত্রিমাত্রিক কাঠামো। এখন ধরো যে কথাটা বললাম, এখানে একটা পি বিন্দু আছে, তার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। কারণ আমি যেহেতু তিনটে অক্ষ নিয়ে কাজ করছি, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ এবং একটা জেড অক্ষ, তাহলে আমরা তিনটে অক্ষ জন্য বললাম এক্স ওয়াই জেড। এখন এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে আমাকে কয় দিকে যাইতে হবে? তিন দিকে যাইতে হবে, এক্স ওয়াই জেড। তখন আমি ওপি যোগ করলাম। খেয়াল করো, তাহলে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে আমি কোনখান থেকে শুরু করছি? মূল বিন্দু থেকে। এই মূল বিন্দুটা ও হচ্ছে কি মূল বিন্দু, বা এটাকে প্রসঙ্গ বিন্দু বলা হয়, প্রসঙ্গ বিন্দু। তাহলে আমি এই যে পি বিন্দুর অবস্থান যদি নির্ণয় করতেছি, কোন বিন্দু থেকে? ও বিন্দু থেকে। তাইলে আমরা বলব যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহৃত হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। আবার বলছি, মূল বিন্দুর সাপেক্ষে একটু খেয়াল করো, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহৃত হয় তাকে অবস্থান ভেক্টর বলে, তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা মূলত তাহলে কার অবস্থান নিয়ে করতেছি? পি বিন্দুর। কার সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। তাহলে আমরা এই জন্য বলছি মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, সেই বিন্দুটাকে পি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, সেই বিন্দুটাকে পি, যে ভেক্টর সাহায্যে নির্দেশ করা হয়। তাহলে আমার সেই ভেক্টরটা কোনটা? ওপি ভেক্টর। তাহলে আমার এখানে ওপি ভেক্টরটা হচ্ছে কি ভেক্টর? অবস্থান ভেক্টর। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা অবস্থান ভেক্টর কি দ্বারা প্রকাশ করব? আর ভেক্টর দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা ক্লিয়ার যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর? পি বিন্দুর। মূল বিন্দুর সাপেক্ষে এখানে পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য একটা ভেক্টর ব্যবহার করলাম, সেই ভেক্টরটা আমাকে ওপি। এটাকে আমরা বলছি কি? অবস্থান ভেক্টর। তাহলে আবারও পরিষ্কার করো, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা তাকে হলো অবস্থান ভেক্টর। আমরা ওপি ভেক্টর সমান আর ভেক্টর বললাম। এখন এই অবস্থান ভেক্টরকে আবার ব্যাসার্ধ ভেক্টর কেন বলা হয় একটু খেয়াল করো। আমরা যদি ওকে কেন্দ্র করে
এইটার সমান নিয়ে একটা কি আঁকতে পারি, বৃত্ত আঁকতে পারি। এই জন্য এইটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। কারণ আমরা যদি এই ওপি সমান ব্যাসার্ধ অংশ নিয়ে ওকে কেন্দ্র করে যদি ওপি সমান অংশ নিয়ে একটা বৃত্ত আঁকতে পারি, অতএব এটা একটা কি ব্যাসার্ধ। এই জন্য আমরা অবস্থান ভেক্টরকে আবার কি বলি, ব্যাসার্ধ ভেক্টরও বলি। তাহলে আমরা একদম ক্লিয়ার যে এটা অনেক জায়গায় লাগবে যে অবস্থান ভেক্টর হইতে হলে অবশ্যই কোন বিন্দু থেকে শুরু করতে হবে, মূল বিন্দু থেকে। এখন ধরো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে এরকম যদি আমি আঁকি, খেয়াল করো, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আমরা আঁকলাম, ঠিক আছে। আমরা দিলাম এক্স ওয়াই জেড, মূল বিন্দু হচ্ছে ও। তাহলে আমরা এক্স ওয়াই জেড তিনটা দিলাম, মূল বিন্দু হচ্ছে ও। কেমন? এবার এই যদি হয় সেটা হবে অবস্থান ভেক্টর, এটার নাম দিলাম আমরা আর ভেক্টর বলছিলাম। এখন যদি আমি এই রকম আঁকি, ধরো এক্স ওয়াই জেড মূল বিন্দু, এই যদি হয়, আমি এই আঁকলাম, ভালো করে খেয়াল করো, এই আঁকলাম, তাইলে হবে না, কারণ এটা তো মূল বিন্দু থেকে যায় নাই। অতএব এটাকে তুমি অবস্থান ভেক্টর বলতে পারবা না, ঠিক আছে? কেন পারবো না? কারণ অবস্থান ভেক্টর হইতে সেই কোন বিন্দু থেকে যেতে হবে, মূল বিন্দু থেকে, কিন্তু এটা তো মূল বিন্দু থেকে যায় নাই, অতএব এটা অবস্থান ভেক্টর নয়। তাহলে আমার অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, এটা অবস্থান ভেক্টর নয়। অবস্থান ভেক্টর হইতে হলে অবশ্যই কোনখানে যেতে হবে, মূল বিন্দু থেকে যেতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে একটা পরিচয় হলাম। আমরা মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠার তৌফিক দান করবে। আমরা ইনশাল্লাহ যখন পরিবেশ স্বাভাবিক হবে আমরা সবাই ইনশাল্লাহ ক্লাসে আসবে। এর পরেও আসলে আমাদের ব্যর্থতার কারণে হয়তো আমরা গুগল মিটে ক্লাস নিতে পারিনি, যদি কখনো সম্ভব হয় তখন নেব। আর এর পরেও আজকে যেহেতু অনলাইনে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে পাঠালাম, এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমি এই নাম্বারটা দিলাম 01711123642, আর আমাকে সংক্ষেপে সবাই ডক্টর হায়দার স্যার বলে। হায়দার, এই নাম্বারে রিং করে যদি না বুঝো আমাকে বলবা যে স্যার আমি এটা বুঝতে পারিনি, ঠিক আছে? আমরা বারবার বলছি যে অনলাইনে আমি চেষ্টা করেছি যে বোঝানোর জন্য, এরপরেও যদি তোমার কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমাকে রিং দিও, অথবা আরেকটা নাম্বার আছে 01688940986, এইটাতে তুমি আমাকে অ্যাপ্লাই দিলেও পাবা, কল করলে পাবা যে স্যার আমি এটা বুঝতেছি না। এরপরেও যদি আরো যদি সমস্যা মনে হয় তাহলে যেগুলো আমি বুঝালাম আশা করি বুঝতে পারবে। এরপর যদি না বুঝো এই নাম্বারে আমাকে রিং করলে আমি বলে দেবো যে হ্যাঁ বিষয়টা এই জায়গায় ছিল। এরপর আরো একটা সুবিধা আছে, সেটা হলো যে যদি মনে করো, আর একটা সুবিধা দিলাম যে জুম অ্যাপ যদি ব্যবহার করতে জানো, জুম অ্যাপ এটা যদি ব্যবহার করতে জানো তাহলে আমার আইডি নাম্বার হচ্ছে একটু বলে একটু রাখো, আচ্ছা দেখো আমার আইডি হচ্ছে আইডি ইউজার 646402656024, আর পাসওয়ার্ড হচ্ছে ওয়ার্ড লাগবো না 392000। এইখানে তুমি যদি ঢুকো তাহলে আমাকে পাবে, সেখানে তুমি আলাপ করতে পারো আমার সাথে, স্যার আমি এটা বুঝতেছি না কেমন। তাহলে
তারপরেও আমি মনে করি যে মোবাইল হোক, জুম অ্যাপ হোক, যেভাবে হোক, যদি তোমরা তোমাদের সামান্যতম উপকার লাগে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ তোমাদেরকে দিয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ফলাফল আসবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি। এবং সবাই ভালো থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।